পারুকে বক্ষ পিঞ্জিরায় আঁকড়ে ধরেছিল। তাহলে পারু কেন তার সাথে বেইমানি করছে? দীপ কতবার করে ডাকলো ওকে, মেয়েটা কেন তার ডাকে সাড়া দেয় না? কেন একটুখানি কথা বলে না? দীপের বুকের বাঁ পাশটা তো ফাঁকা পড়ে আছে, অনেক ফাঁকা ফাঁকা লাগছে। পারু কেন সেখানে ঝাঁপিয়ে পড়ে ফাঁকা স্থানটা ভরপুর করে দিচ্ছে না? পারুটা কি বেইমান হয়ে গেল? দীপকে ভালো থাকার প্রলোভন দেখিয়ে ছেড়ে চলে যাবে না তো? দীপ তো তার মাকে ছোটবেলায় হারিয়েছিল। তখন তার বয়স কতই বা হবে, 7 কি 8? চলে গেলেন। দীপ কত কাঁদলো, মাকে যেতে মানা করলো। চলে যাওয়ার পরেও কত শতবার ডাকলো যেন ফিরে আসে। মা এলো না। দীপের কষ্ট লাঘব হলো না। হয়তো মেজ আম্মু তাকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি, তবুও মা তো মাই হয়। মাকে হারানোর পর দীপ যতখানি কষ্ট পেয়েছিল তা তো মেজ আম্মুকে পেয়ে কিছুটা কমে গিয়েছিল। কিন্তু পারুকে সে হারাবে কি করে? পারু হারিয়ে গেলে দীপ বাঁচবেই বা কী করে? অতিরিক্ত টেনশনে পাগল পাড়া দ্বীপ। ডক্টররা যা আশঙ্কা করছে তা যদি সত্যি হয় তাহলে? না না, আর ভাবতে পারল না দ্বীপ। চোখ থেকে অঝোর ধারায় কয়েক ফোঁটা অশ্রু করল। আল্লাহ কি তবে সহায় হবেন না? দ্বীপ কি আবার সব হারিয়ে সর্বহারা পথিকের মতো জীবন কাটাবে? এত বড় জীবনটা একা একা বহন করা যে বড্ড কঠিন। সে আর পারবে না। পারুর কিছু হলে সে স্বেচ্ছায় জীবন ত্যাগ করবে। যে জীবনে পারু নেই সেই জীবন রেখে কী লাভ? দ্বীপ যখন নির্হারা পাখির মতো ছটপট করতে করতে গ্লাস করা কেবিনের ফাঁক ফোকর দিয়ে পারুর ভঙ্গুর মুখশ্রী অবলোকন করতে ব্যস্ত, তখন ওর কাঁধে হাত রাখল কেউ। পিছন ফিরে তাকালো না দ্বীপ। সে জানে পিছনে দাঁড়ানো লোকটাকে। কাঁধের উপরে থাকা হাতটা এক হাতে শক্ত করে ধরে পারুর কেবিনের দরজায় অন্য হাত বুলিয়ে ব্যথিত স্বরে আওড়ালো, আব্বু, শি ইজ মাই হার্ট, মাই লাইফ, এভরিথিং। হার্ট ছাড়া একটা মানুষ কখনো বাঁচতে পারে? পারে না আব্বু। ডক্টররা কেন এইসব বাজে বাজে আশঙ্কা করছে? আম্মুর বেলায় ওরা এমনটাই করেছিল। তারপর আম্মু আমাদের ফাঁকি দিয়ে চলে গেল। ওদের নিষেধ করে দিন আব্বু। আমার পারুর কিচ্ছু হয়নি। পারু ঠিক হয়ে যাবে। সবাই এইভাবে আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান সাজায় কেন আব্বু? আমি কি খুব জঘন্য, পাপী? আমার পারু আমাকে খারাপ মানুষ বলে ডাকতো, কিন্তু ও তো আমার সকল খারাপ গুণকে মেনেই ভালোবেসেছিল। তাহলে এখন কেন ছেড়ে যেতে চায়? এভাবে আমার সর্বনাশ করবে বলেই কি সে এসেছিল? এভাবে দীপ মির্জার দীপ্তি ফুরিয়ে দেওয়ার জন্যই কি এই অবাধ্য নারীর আগমন? আমার কিছুই ভালো লাগছে না আব্বু। আমার বেলায় আপনজনরা এত পাষাণ হয় কেন? তাদের কি আমার জন্য মায়া হয় না? আমি কি এতটাই খারাপ? দ্বীপের মতো মানুষের এরকম কাতরতা সহ্য করার নয়। মাহিদ মির্জা নিজ পুত্রকে কখনো এতটা ভঙ্গুর হতে দেখেনি। দ্বীপের মা রাহিতা মির্জা যেদিন মারা গেলেন সেদিন ঠিক এতটাই কাতর ছিল দ্বীপ। তারপর কিভাবে কিভাবে যেন ছেলেটা পাথরে পরিণত হয়েছিল। কাতরতা, কষ্ট, কান্না সেসব যেন দ্বীপকে ছুঁতেই পারত না। যে ছেলেটা ঠান্ডা মাথায় রিল্যাক্সে মানুষকে কঠিন থেকে কঠিনভাবে জখম করতে পারে, তার হৃদয় এত বড় জখম হবে কেউ কি কখনো কল্পনা করতে পেরেছিল? ছেলেকে নিয়ে বড্ড আতঙ্কে আছেন মাহিদ মির্জা। দ্বীপ যখন 14 বছর বয়সে ছোট চাচাকে সেভ করতে গিয়ে 4জনকে গুলিবিদ্ধ করে বাড়ি ফিরেছিল, সেদিনও এতটা বুক কাঁপেনি মাহিদ মির্জার যতটা আজ কাঁপছে। ছেলের আহাজারি, চোখ লাল করা কান্না, অসহায় হয়ে একটা মেয়ের দিকে তাকিয়ে থাকা, কাতর হয়ে বলা প্রতিটি বাক্য মাহিদ মির্জার মনটা বিষিয়ে দিচ্ছে। দ্বীপের মাও ক্যান্সারে মারা গিয়েছিলেন, যেটা পারুর বেলায়ও ডক্টররা আশঙ্কা করছেন। ডক্টরদের মতে এমনটা হওয়ার আশঙ্কা 66%। বাকিটা এমআরআই এবং বায়োপসি রিপোর্ট আসলে বোঝা যাবে। আচ্ছা, ওনার ছেলের জীবনটা কি তবে ওনার পথেই যাবে? উনি তো দ্বীপের মুখ দেখে একটা জীবন কাটিয়ে দিলেন। দ্বীপ কার মুখ দেখে কাটাবে? তার তো সন্তান নেই, আর না পারুর সাথে তার বিয়ে হয়েছে। আল্লাহ এবার অন্তত ছাড় দিক। ছেলেটা এত বড় ধাক্কা নিতে পারবে না। সকল ভাবনাকে সাইডে রেখে তিনি দ্বীপের হাতটা শক্ত করে ধরে কাঁধে হাত রেখে বললেন, চলো দীপ, রিপোর্ট চলে এসেছে। ডক্টরের সাথে মিটিং করাটা ইম্পর্টেন্ট। ডক্টরদের এসব আশঙ্কা সত্যি হয় না আব্বু। আমার কথা শোনো।
একটু শান্ত হও, চলো। দীপ কথা বাড়ালো না। সে একবার পারুকে দেখে নিয়ে বাবার সাথে পা বাড়ালো। আল্লাহ এবার যেন নিষ্ঠুর না হন, পারু যেন কিছু না হয়, ও যেন বেঁচে থাকে। ডক্টরদের আশঙ্কা যেন ভুল প্রমাণিত হয়, এমন হাজারটা দোয়া করতে করতে এগিয়ে গেল ডক্টরের চেম্বারে। নিউরোসার্জন আসফাক মোহাম্মদের চেম্বারে বসে আছেন দীপ, বিহান আর মাহিদ মির্জা। আসফাক মোহাম্মদই সন্ধ্যা রাতে পারুকে দেখেছিলেন। আপাতত ওনার সাথে নিউরো অনকোলজিস্ট সোরাব সামন্ত এবং রেডিয়েশন অনকোলজিস্ট সুমন তাহেরও আছেন। এই তিনজন সম্মিলিত হয়েই দীপদের ডেকে পাঠিয়েছেন। উদ্দেশ্য পারুর রোগ নিয়ে কথা বলা। এত এত ডক্টর দেখে মাহিদ মির্জার আর বুঝতে অসুবিধা হলো না তাদের কাছে কেমন খবর আসতে চলেছে। কোনো এক কালে তিনিও তো একসাথে এমন অনেক ডক্টরের শরণাপন্ন হয়েছিল। দীপ অসহায়ের মতো তাকিয়ে সবাইকে দেখছে। বুদ্ধিসম্পন্ন দীপ এতটাও অবুঝ নয় যে এত কাণ্ডের মিনিং বুঝবে না। তবুও সে না বোঝার মতো করে বসে আছে, যেন সে বুঝতে না চাইলেই পারো সুস্থ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। পুরো 30 মিনিট যাবৎ রিপোর্ট নিয়ে ঘাটাঘাটি করার পর আশফাক মোহাম্মদ মুখ খুললেন। তিনি সোজা মাহিদ মির্জার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, মাহিদ, মেয়েটা তোমার কে হয়? মাহিদ মির্জা সরাসরি বললেন, আমার ছেলের হবু বউ। ইনশাল্লাহ ভবিষ্যতে ওদের বিয়ে হবে। আশফাক মোহাম্মদ বোধহয় বিষয়টা আগেই ধরতে পেরেছিলেন। দীপের আচরণ দেখে একটা বাচ্চাও বলে দিতে পারবে মেয়েটা দীপের বিশেষ কেউ। তাই তিনি এবার রয়ে সয়েই বললেন, দীপ, তুমি এর আগে পারমিতার মাঝে অস্বাভাবিক কিছু লক্ষ্য করনি? কিংবা আগে মাথা ব্যথা হয়নি? এই ক্ষেত্রে কিন্তু বারবার মাথা ব্যথা হওয়াটা ম্যান্ডেটরি। তাহলে এতদিন তোমরা কিছুই আন্দাজ করতে পারোনি? এমনটা তো হওয়ার কথা নয়। অবশ্যই আগে থেকে সিমটম ধরা দিয়েছে। তোমরা কি ওকে ভালো মতো খেয়াল করনি? বিষয়টা আমাকে খুব হতাশ করছে, সত্যি। দীপ হতবুদ্ধের ন্যায় চেয়ে রইল। তার মুখ থেকে কথা বেরোতে চাচ্ছে না, যেন কথা বলার মতো একটু বিন্দু পরিমাণ শক্তি ওর কণ্ঠনালীতে নেই। দীপকে কিছু বলতে না দেখে বিহান বলল, আঙ্কেল, আমরা পারুকে চিনি। আজ 3.5 মাস হবে। ও এবার অনার্স ফার্স্ট ইয়ারে। এমনিতে কখনো ওর মাঝে তেমন কোনো সিমটম লক্ষ্য করিনি। বাকিটা জোহান মানে দীপ বলতে পারবে। ভাই, আঙ্কেলকে বল কিছু জানলে। দীপ মাথা নত করে বলল, ও মাঝে মধ্যেই খুব জেদ করতো, একদম বাচ্চাদের মতো। ভালো খারাপ মানতো না, হুটহাট কিছু চেয়ে বসতো, আর ওটা করতেই হতো। না করলে হাইপার হয়ে যেত। এতটাও না, সামান্য পরিমাণ হাইপার হতো। আমি ভাবতাম পারো বোধহয় স্বভাবতই এমন, তাই কখনো সন্দেহ হয়নি। আঙ্কেল, আমার পারোর কি হয়েছে? ও বাঁচবে তো? দীপ কথাটুকুন বলে কেমন করে যেন আসফাক মোহাম্মদের দিকে তাকালো। ওর তাকানোতে কত শত অসহায়ত্ব লুকিয়ে রয়েছে তা বোধহয় সে নিজেও জানে না। আসফাক মোহাম্মদ একজন ডক্টর হলেও তিনি মানুষ, আবেগ ওনারও কাজ করে। দীপের মনের ভিতরে চলা ঝড়টুকু হয়তো আন্দাজ করতে পারছেন তিনি, কিন্তু কিছু করার নেই, কারণ মন রক্ষার্থে চাপিয়ে রাখার মতো সত্যি এটা নয়। আসফাক মোহাম্মদ ইশারা করতেই ডক্টর সোরাব সামন্ত এমআরআই রিপোর্টটা ভিউ বক্সে রেখে কলমের সাহায্যে পারুর মাথার দিকটা ইশারা করে বললেন, এই যে মিস পরিমিতা, হামিদের ব্রেইন আর এর চারপাশে যেই ছোট ছোট বল আকৃতির চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে গ্যালিওব্লাস্টোমা মাল্টিফর্ম, যাকে সংক্ষেপে আমরা জিবিএম বলে আখ্যা দিই। এটা হলো মস্তিষ্কের সবচেয়ে আক্রমণাত্মক এবং দ্রুত বাড়তে পারে এমন একটি টিউমার। এটি যখন খুব ছোট ছিল, মানে মাত্র জন্ম নিয়েছিল, তখন হয়তো মিস পরিমিতার মাঝে তেমন কোনো অস্বস্তি ধরা দেয়নি। কিন্তু এটি যখন ধীরে ধীরে আকার বৃদ্ধি করলো, তারপরে শাখা প্রশাখা পুরো ব্রেনে ছড়িয়ে দিল, তখন তো পরিমিতার শরীরে অবশ্যই পরিবর্তন এসেছে। কিন্তু সেটা কেউ লক্ষ্য করেনি, হয়তো করেছে তবে সিরিয়াসলি নেয়নি। এখন আপনারা যেহেতু ওনাকে মাত্র 3 মাস যাবৎ চিনেন, সেহেতু আপনাদের কাছে এটা ধরা না পড়াটা স্বাভাবিক। তবে পরিমিতার পরিবার তো বিষয়টা লক্ষ্য করা উচিত ছিল। আগে থেকে চিকিৎসা করলে হয়তো ব্যাপারটা এত দূর গড়াতো না।
ওনার পরিবারের বেখেয়ালি আচরণ নিয়েই আমি বড্ড আপসেট। দীর্ঘ বক্তব্য শেষ করে দম নিলেন সৌরভ সামন্ত। ওনার কথার পরিপ্রেক্ষিতে কারোর মুখে কথা নেই। দ্বীপের লাল হয়ে যাওয়া চোখ দুটোর চারপাশ থেকে জল জমতে শুরু করেছে। একটা সময় ওর চোখ জোড়া নোনা পানিতে ভরপুর হলো। মাহিদ মির্জা অস্থির চিত্তে আশফাক মোহাম্মদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, ওর এখন কোন স্টেজ চলছে? সার্জারি করলে কতদিন বা? কথাটা শেষ করতে পারল না মাহিদ মির্জা। তার আগেই দ্বীপের চোখ জোড়া থেকে টুপ করে এক ফোঁটা পানি পড়ল। বিহান সেটা লক্ষ্য করে মাহিদ মির্জার হাত ধরে অস্ফুট স্বরে ডাকল। বড় আব্বু। থেমে গেলেন মাহিদ মির্জা। তবে ওনার করা প্রশ্নটুকুন ডক্টররা বুঝল। অগত্যা ডক্টর সুমন তাহের বললেন, প্রথমেই বলবো দীপ, আপনি একজন ম্যাচুরেট পারসন, নিজেকে শক্ত করুন। এই মুহূর্তে আপনার শক্ত থাকাটা জরুরি। মিস পারমিতা মাহিদ লাস্ট স্টেজ ব্রেন ক্যান্সারে আসক্ত। এটা তিনি বহুদিন ধরেই বহন করে যাচ্ছেন। কম করে হলেও 4 থেকে 5 বছর যাবৎ ব্রেনটে এই রোগটাকে পুষছেন তিনি। এই মুহূর্তে ওনার ব্রেনে এমন কোনো পাস নেই যেখানে গলব্লাস্টোমা মল্টির ফর্মুলা এর শাখা ছড়িয়ে নেই। এর মধ্যে কিছু কিছু টিউমার ফেটে গিয়ে পচন ধরে গিয়েছে। এমন সময় সার্জারি করা মানে ওনার অবশিষ্ট হায়াতটুকু নিজের হাতে নষ্ট করা। এমন অবস্থায় সার্জারি করা মানে ওনার অবশিষ্ট হায়াতটুকু নিজ হাতে নষ্ট করা। আমরা চাই না এমনটা হোক, তবুও বলতে হচ্ছে উনি কম বেশি ধরুন অনুমানিক 2.5 বা 3 মাস আমাদের মাঝে থাকবেন। সময় এদিক ওদিক হতে পারে, সবটা আল্লাহর হাতে। এর আর ওসিলা হিসেবে আমরা তো আছি। আপাতত ওনাকে রেডিয়েশন থেরাপি দিতে হবে। অবস্থা কিছুটা উন্নতি হলে থেরাপি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো প্যালোয়েড কেয়ার, যেটাকে আমরা সহজ ভাষায় বলি রোগীর মন রক্ষা নিয়োজিত সেবা। আজকে থেকে রোগীকে সকল পরিমাণ দুশ্চিন্তা থেকে দূরে রাখতে হবে। ঠিকমতো খাওয়া দাওয়া করানো, মন ভালো রাখা। ওনার পরিবারকে ডেকে পাঠান, তাদের সাথে সময় কাটালে ওনার ভালো লাগবে। এক কথায় ওনার জীবনের শেষ দিনগুলো কিভাবে সুন্দর করা যায় সেটাই ভাবুন, সেটাই ব্যবস্থা করুন। ওনার ছোট ছোট ইচ্ছে কিংবা বড় কোনো শখ থাকলে পূরণ করুন। ওনার সামনে কান্নাকাটি নট অ্যালাউ। আপনারা কাঁদলে মিস পার্বতীর ব্রেনটে চাপ পড়বে, তখন বিপদ আরও বাড়বে। তাই সাবধান, ওনাকে কোনোভাবেই নিজের রোগ সম্পর্কে জানতে দেওয়া যাবে না, তাহলেই উনি ভয়। কথাগুলো বলতে বলতে ডক্টর সুমন তাহের যখন দ্বীপের দিকে তাকালেন, হুট করেই ওনার জবান বন্ধ হয়ে গেল। টেবিলের উপরে রাখা দ্বীপের হাতটা কেমন থরথর করে কাঁপছে। দ্বীপের নজর এমআরআই রিপোর্টের দিকে স্থির, চোখের পলক পড়ছে না। এক পর্যায়ে খেয়াল করলেন দ্বীপের বুকের ওঠানামা কমে আসছে, মুখের রং বদলে যাচ্ছে, কোলে ঘাম জমছে। এই মুহূর্তে ওকে একদম পাথরের মূর্তির মতো দেখাচ্ছে। সুমন তাহের কথা বাদ দিয়ে তাড়াহুড়ো করে নার্সদের ডাকতে ডাকতে বললেন, ওয়ার্ড বয়, কৈকলি স্ট্রেচার আনুন। দীপ মির্জাকে এখনই অ্যাডমিট করতে হবে হয়তো। বিহান, দীপের বুকে ম্যাসাজ করুন। আই গ্যাস উনি স্ট্রোক করে বসবেন। কুইক, ওয়ার্ড বয়। এতক্ষণ ডক্টরের কথা মনোযোগ দিয়ে শুনছিল সবাই। হঠাৎ দ্বীপের সম্পর্কে এমন কথা শুনে সবাই দ্বীপের দিকে তাকালো।
বিহান তাড়াহুড়ো করে দীপের বাহু টেনে কিছু বলতে নিবে, তার আগে বিহানের দিকে হেলে পড়ল দীপ। হকচকিয়ে উঠল সবাই। বিহান দীপের বুকে ঘষতে ঘষতে ক্রন্দনরত কণ্ঠে ডাকল, ভাই, এই ভাই, জোহান, কি হলো তোর? এই জোহান, কি পাগলামি শুরু করলি? আরও কিচ্ছু হবে না, ডক্টর যা বলেছে সব ভুল। আমরা ওকে অনেক ভালো হসপিটালে নিয়ে যাব, দরকার পড়লে লন্ডন নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। তাও তুই ভেঙে পড়িস না ভাই জোহান। ডক্টররা ছুটে এসে দীপকে প্রাথমিকভাবে স্টেবল করার ট্রাই করছেন। মাহিদ মির্জা কি করবে ভেবে পাচ্ছেন না। একবার ছেলেকে দেখছে তো আরেকবার ডক্টরদের। অতি শোকে বোধহয় মানুষের এরূপ হালই হয়। সেকেন্ডের গতিতে স্ট্রেচারে নিয়ে হাজির হলো ওয়ার্ড বয়রা। দীপকে দ্রুততার সাথে শোয়ানো হলো তাতে। দীপের বলিষ্ঠ শরীরটা তুলতে বেশ কসরত করতে হয়েছে ওয়ার্ড বয়দের। দীপকে তাড়াহুড়ো করে নিয়ে যাওয়া হলো, হয়তো এখন চিকিৎসা চলবে। সেসব নিয়ে ভাবতে পারলেন না মাহিদ মির্জা। তিনি এত বড় ছেলের এই করুণ হাল দেখতে পারবেন না। সবাই যেতেই মেঝেতে ধপ করে বসে পড়লেন মাহিদ মির্জা। অস্ফুট স্বরে আওড়ালেন, এতটা নিষ্ঠুর না হলেও পারতেন আল্লাহ। আমার ছেলেটাকে আর কষ্ট দেবেন না, একটা ম্যাজিক করুন, আর সেই ম্যাজিকে পারুকে সুস্থ করে দিন। নয়তো এবারে আমার ছেলেটা শেষ হয়ে যাবে, সাথে আমিও। ছেলেটা বাদে আমার তো কেউ নেই। 27/5/2019। আজ টানা 2 দিন পর পুরোপুরি জ্ঞান ফিরল দীপের। এই 2 দিন সে মরার মতো ঘুমিয়েছে। পারুর ক্যান্সারের লাস্ট স্টেজের কথা শুনে সাথে সাথে দীপের হৃৎপিণ্ড অচল হয়ে পড়েছিল। এটাকে ডক্টরের ভাষায় মাইনর অ্যাটাক বলা হয়। অতিরিক্ত শক আর টেনশনে দীপের হৃদযন্ত্রের রক্ত সঞ্চালন ক্রিয়া ব্লক হয়ে যাওয়ার দরুন সাথে সাথে দীপ দম আটকে পাথরের ন্যায় হয়ে গিয়েছিল, যার ফলে সেদিন রাতে তার সার্জারি অফ এনজিওপ্লাস্ট সেন্ড করানো হয়। ভাগ্য ভালো ছিল, ডক্টর সাথে সাথে দীপের অবস্থা আন্দাজ করতে পেরেছিলেন। নয়তো আর একটু সময় পেরুলেই হার্ট পেশি পুরোপুরি ব্লক হয়ে যেত। তখন হয়তো বিরাট আকারের সার্জারি প্রয়োজন পড়ত। আল্লাহ সহায় হয়েছেন, আলহামদুলিল্লাহ। তারপর থেকে টানা 2 দিন দীপ পুরোপুরি জ্ঞানশূন্য হয়ে হসপিটালের বেডে পড়েছিল। এমন নয় যে এর মাঝে একবারও দীপের জ্ঞান ফিরেনি, ফিরেছে। যতবার ফিরেছে ততবার পারু পারু বলে হসপিটালে ঝড় তুলে দিয়েছে। কাউকে কাছে ঘেঁষতে দেয়নি, কারোর কথা শুনতে চায়নি। অতিমাত্রায় পাগলামি যাকে বলে। এসব করার কারণে ওর অনেক ক্ষতিও হয়েছে। হাতে পায়ের অনেক জায়গায় কেটে কুটে গিয়েছে। কখনো কখনো সে নিজেই নিজেকে আঘাত করেছে। সেসব ঠেকাতেই তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছিল। কিন্তু এটা তো সবসময় চলতে পারে না, একদমই অসম্ভব। একটা মানুষকে প্রতিদিন ঘুমের ইঞ্জেকশন দিয়ে শান্ত করাটা অনুচিত। এতে রোগীর স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রবল। অগত্যা আজ আর ইঞ্জেকশন দেওয়া হলো না দীপকে। দীপের জ্ঞান ফিরতেই প্রতিদিনকার মতো আজকেও পাগলামি শুরু করে দিয়েছে। সে পারুর কাছে যাবে মানে যাবেই। ওদিকে পারুর অবস্থা বড্ড শোচনীয়, সারাক্ষণ লাইফ সাপোর্টে রাখতে হচ্ছে। দীপকে আবারও পাগলামি করতে দেখে নার্সরা গিয়ে মাহিদ মির্জাকে ডেকে পাঠালেন। পারু ভর্তি হওয়ার পর থেকে খাওয়া, ঘুম, কাজবাজ ফেলে হসপিটালেই পড়ে আছেন তিনি। সাথে আরও একজন পুরুষ রয়েছেন, তিনিও একজন বাবা, পারুর বাবা। আগের দিন সবাই যখন জানতে পারল পারুর ক্যান্সারের লাস্ট স্টেজ, তখনই বিহান গিয়ে নিজ দায়িত্বে ওনাদের নিয়ে আসেন। পারুর বাবা হামিদ হোসেন ভালোবাসা প্রণয় অপছন্দ করলেও আজ ওনার কিছুই বলার নেই। যেই মেয়েটা কয়দিনের মাথায় ওনাদের ছেড়ে পরপারে চলে যাবে, তার সাথে কি রাগ করা যায়, নাকি ন্যায় অন্যায়ের হিসেব নিকেশ করা যায়? মেয়েটাকে তিনি বড্ড ভালোবাসেন। 2টো মেয়ে আর একটা ছেলের মধ্য থেকে একটা তো ছোট কালে পালিয়ে গেল। এখন যেটা আছে সেটাও পালানোর বাহানা সাজাচ্ছে। এই জীবন কঠিন, তার চেয়েও কঠিন নিয়তির লিখন। নার্সরা এসে খবর পাঠাতেই মাহিদ মির্জা হামিদ হোসেনকে পারুর কেবিনের সামনে বসিয়ে রেখে ছেলের কেবিনের দিকে পা বাড়ালেন। দীপ বেডের উপর বসে চুল খামচে ধরে রেখেছে। নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে ছেলেটার। ইস, মাহিদ মির্জার যদি কোনো দৈব বল থাকতো তাহলে ছেলের কষ্ট তিনি এক লহমায় মুছে দিতেন।
মাহিদ মির্জা এগিয়ে গিয়ে ছেলের পাশে বসলেন। চুলের ভাঁজে হাত রাখতেই মাথা উঁচিয়ে উপরে তাকালো দীপ। বাবাকে সামনে দেখে দীপের পাগলামি যেন আরও বাড়ল। সে উন্মাদের মতো বারবার হাত দু হাতের ভাঁজে নিয়ে ঘষতে ঘষতে বলল, পারু 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 এখন কেমন আছে আব্বু? ঠিক আছে? ও কথা বলছে, শ্বাস নিচ্ছে তো? আমি ওর সাথে কথা বলতে চাই। আমি আমার পারুর কাছে যাব প্লিজ। আমার আমার দম আটকে আসছে আব্বু। পাগল পাগল লাগছে নিজেকে। বুকের এই দিকটায় খুব যন্ত্রণা হচ্ছে। ওকে আমাকে ছেড়ে চলে যাবে? আমরা সংসার করব না? ও আমায় বলেছিল আমাদের সুন্দর একটা সংসার হবে। আমি তো সংসার মানে বুঝতাম না আব্বু। ও বুঝিয়েছিল। তাহলে এখন এত পালাই পালাই কেন করছে? আমি মরতে চাই আব্বু, ওর আগে মরতে চাই। আমি ওকে সাদা কাফনে দেখতে পারবো না, একদম পারবো না। আমাকে মেরে ফেলো না তুমি, প্লিজ মেরে ফেলো। আমার কষ্ট হচ্ছে আব্বু। আম্মু মরার দিনের চেয়েও বেশি কষ্ট হচ্ছে। কিভাবে বোঝাবো? কি করলে বুঝবে তোমরা? আমার কেমন যন্ত্রণা হচ্ছে, তোমরা কেন বুঝতে চাও না? আমাকে একটু ওর কাছে যেতে দিতে বলো। আমি ওকে একটু বিরক্ত করবো না, শুধু দেখবো আর জানতে চাইবো কেন সে আমার সাথে এত বড় বেইমানিটা করলো। আমি তো ওকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি। আমার এক আকাশ পরিমাণ ভালোবাসার পরিবর্তে ও আমার হাতে ওর কাফনের কাপড় তুলিয়ে দিতে পারে না। আমি মানবো না ওসব। ওকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, নয়তো ওকে সুস্থ হতে বলো, আমার কাছে ফিরতে বলো। ওকে ছাড়া বাঁচতে পারবো না, আমি মরে যাব। মাহিদ মির্জা হাত উঁচিয়ে ছেলের গালে হাত রাখলেন। স্নেহের সহিত হাত বুলিয়ে দিয়ে নরম স্বরে বললেন, দীপ আব্বু, শান্ত হ বাবা। এভাবে পাগলামি করতে হয় না। নিজেকে শক্ত করো। ঠিকমতো চিকিৎসা চললে আমাদের পারু আরও অনেক দিন বাঁচবে। যতগুলো দিন বাঁচবে ততগুলো দিন ওকে ভালো রাখতে হবে না? ওর স্বপ্নগুলো পূরণ করতে হবে না? ওর তো একটা সংসারের স্বপ্ন ছিল। তুমি ওর স্বপ্নটুকুন পূরণ করবে না? পারুর জ্ঞান ফিরলে আমি দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেবো বাবা। পারুকে বাড়ি নিয়ে যাব। শান্ত হও দীপ। তোমার কষ্ট আমার সহ্য হয় না। তুমি আমার একমাত্র সন্তান। তুমি ছাড়া আমার কেউ নেই। বাবার কথাটা একটু ভাববে না? তোমার কিছু হলে কি নিয়ে বাঁচবো আমি? দীপ ছোট বাচ্চার মতো বাবার কোলে মুখ লুকালো। মাহিদ মির্জা ছেলের মাথায় থুতনি রেখে নিজেও চোখের পানি ছেড়ে দিলেন। ছেলেটার নিয়তি বারবার ছেলেটাকে ঠকায়। কেন এত অবিচার? আল্লাহ যদি একটু সহায় হতেন, পারু যদি ঠিক হয়ে যেত, তাহলে জীবনটা কত সুন্দর হয়ে উঠত, তাই না? দীপ পারুর বিয়ে হতো, একটা সুন্দর সংসার হতো, বাচ্চা কাচ্চা হতো। সেই বাচ্চা কাচ্চারা মিলে হইচই করে মির্জা বাড়ির হলরুম চষে বেড়াতো। তা তো আর হবার নয়, এতটা সুখের দিন আসার নয়। বহু মিনতির পর দীপকে পারুর রুমে অ্যালাউ করা হলো। এমনিতে সচরাচর আইসিইউ রুমে কাউকে ঢুকতে দেওয়া হয় না, তার উপর পারুকে সর্বক্ষণ লাইফ সাপোর্টে রাখা হচ্ছে। এমতো অবস্থায় দীপকে ঢুকতে দেওয়া বড্ড রিস্কি হয়ে যাবে। তবুও সে মির্জাবাড়ির সন্তান, তার উপর এমপি মন্ত্রীর ভাতিজা। সেই সুবাদে ওকে আটকানোর মতো শক্তিবোধ হয় হসপিটাল কমিটির নেই। তাই শাহিন মির্জা অনুমতি চাইতেই ওকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। 2 দিন পর মানুষজনদের দেখা পেল দীপ। কেবিন থেকে বেরোতেই পুরো পরিবারকে দেখতে পেল। সবাই তার দিকেই অসহায়ভাবে তাকিয়ে আছে। ছেলেকে দেখে ছুটে এলেন রোমানা বেগম। দীপের গাল দুটো আঁকড়ে ধরে কপালে অসংখ্য চুমু আঁকলেন। দীপ মাকে সামলে কয়েক পা বাড়াতেই দুজন অচেনা ব্যক্তিকে দেখতে পেল। একজন বোরখা পরা মহিলা আর অন্যজন মধ্যবয়স্ক পুরুষ। পুরুষটির চেহারা অনেকটাই পারুর সাথে মিলে। বুদ্ধিসম্পন্ন দীপ সহসা বুঝে গেল এটা পারুর আব্বু। লোকটাকে দেখে রাগে ফেটে পড়ল দীপ। তেড়ে গিয়ে লোকটার কলার ধরতে চেয়েও ধরল না। দীপের হঠাৎ আক্রমণে চমকে গেলেন হামিদ হোসেন। চমকে কয়েক পা পিছিয়ে গেলেন। দীপকে এমন করতে দেখে বিহান, মাহিন মির্জা, শাহিন মির্জা এসে ওকে টেনে ধরতেই দীপ তীব্র রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনাকে আমি ছাড়বো না, আর না আপনার ওয়াইফকে। আপনারা ভালো বাবা মা নন। আমার পারুর খেয়াল রাখেননি। 5টা বছর ধরে আমার পারুর রোগে ভুগছে, আর আপনারা আপনারা তার খবরও রাখেননি।
নেক্সট টাইম আমার সামনে পড়বেন না, একদম খুন করে দেব। আই উইল কিল ইউ, ট্রাস্ট মি। পারুর বাপ বলে ছেড়ে দেব না। আই উইল কিল ইউ ড্যাম ইট। পারুর মা শব্দ তুলে কেঁদে দিলেন। হামিদ হোসেনের চোখেও পানি। তিনি সত্যি ব্যর্থ বাবা। মেয়েটা বছর 2 ধরে মাথা ব্যথার কথা বলতো, কিন্তু তিনি সেটাকে সিরিয়াসলি নেননি। ব্যথার ওষুধ এনে দিতেন, মেয়েটাও খেত। কোনো অভিযোগ করেনি, বলেনি আব্বু ডক্টরের কাছে নিয়ে যাও। এই আক্ষেপ তিনি কোথায় লুকাবেন? মেয়েটাকেই বা মুখ দেখাবেন কি করে? পারু নিশ্চয়ই দ্বীপের মতোই ওনাকে ভুল বুঝবে, কিন্তু তিনিও তো বুঝতে পারেননি। এত বড় রোগ সম্পর্কে তো কোনো ধারণাই ছিল না হামিদ হোসেনের। তাহলে অতদূর পর্যন্ত ভাবনা পৌঁছাবে কি করে? ভাবতে ভাবতে আরও 2 ফোঁটা চোখের পানি ছাড়লেন এক ব্যর্থ বাবা। মাহিদ মির্জা এগিয়ে এসে হামিদ হোসেনের কাছে অনুনয় করে ক্ষমা চাইলেন। দ্বীপের মাথা ঠিক নেই, কি থেকে কি বলে ফেলেছে হিসাব নেই। আকাশি রঙা হসপিটালের ড্রেস পরিহিত পারুকে কি যে সুন্দর লাগছে! দ্বীপের চোখ জোড়া জুড়িয়ে এলো। অসুস্থ হয়ে পারু এত সুন্দর হয়ে গেল, নাকি দ্বীপের চোখে আজ পারুকে এতটা সুন্দর লাগছে? ও হ্যাঁ, আজ তো তেলবতীর মুখে তেল নেই, হাতে পায়ে তেল নেই। দ্বীপ চুলে হাত দিয়ে দেখল, চুলে একটু একটু তেল আছে। এজন্যই পারুকে এতটা সুন্দর লাগছে। তবে দ্বীপ তো তেলবতীর প্রেমেই পড়েছিল, যার পুরো বদনখানা সূর্যের আলোয় চকচক করছিল। তৈলাক্ত চুলের বেরুনিটা দ্বীপের কাছে প্রেমের ফাঁস মনে হয়েছিল, যেই ফাঁসে সে ইচ্ছা করেই ফেসেছে। আজও সেই বেরুনি আছে। দ্বীপ আবারও ফেসে গেল। এই তো, এই মাত্র আবারও পারু প্রেমে ফাঁসল দ্বীপ। পারুর দিকে এতক্ষণ ঝুঁকেছিল দ্বীপ, এখন আয়েশ করে মেঝেতে বসল। মেয়েটাকে সে মন ভরে দেখবে। 2 দিন হলো পারুকে দেখে না, সময় নিয়ে দেখতে হবে না? দ্বীপ চেয়ারে বসে পারুর দিকে মনোযোগ দিয়ে তাকালো। নাক মুখ অক্সিজেন মাস্ক দিয়ে ঢাকা, হাতে 3-4টা ক্যানুলা, তাতে কী সব যেন হচ্ছে। মাথায়ও কী সব একটা যন্ত্র লাগানো, বুকের এদিকটায়ও 3টে চিকন নল লাগানো। এসব কেন লাগিয়েছে দ্বীপ জানে না, সে শুধু জানে পারুকে সুন্দর লাগছে। আকাশ থেকে নেমে আসা হুড়বুড়ির মতো লাগছে। দ্বীপ হাত উঠিয়ে একটু করে পারুর গাল ছুঁয়ে দিল, পরপর ঠোঁট বাঁকিয়ে হাসতে চেয়ে ঝরঝর করে কেঁদে দিল। পারুর মাথার কাছে মুখ ঠেকিয়ে অস্ফুট স্বরে বলল, আমার জীবনে কেন এলি পারু? আসলেই যখন এখন চলে যেতে চাস কেন? তুই তো পালিয়ে গিয়ে বেঁচে যাবি, আমার কি হবে পারু? আমি কি নিয়ে বাঁচবো? বল না, বলে যা। তোকে ছাড়া কিভাবে বাঁচবো শিখিয়ে দিয়ে যা, নয়তো তোর সাথে আমাকে নিয়ে যা। আমায় একা ফেলে যাস না পারু, প্লিজ সোনা, প্লিজ। আমার উপর একটু মায়া কর, থেকে যা। আমার এত বড় সর্বনাশটা করিস না, জান রে। থেকে যা না, প্লিজ, থেকে যা। ওপাশ থেকে উত্তর এলো না। পারুটা সেভাবেই পড়ে রইল। একটাবার নজর তুলে ক্রন্দনরত দ্বীপকে দেখল না পর্যন্ত। দ্বীপ অসহায়ের মতো কেঁদে গেল, আল্লাহর কাছে খুব করে আর্জি জানালো পারুটা যেন থেকে যায়, আল্লাহ যেন তার হায়াত বাড়িয়ে দেন। 5/6/2019 টানা 7 দিন পর জ্ঞান ফিরল পারুর। এতদিন তাকে সম্পূর্ণ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, সাথে রেডিয়েশন থেরাপি, ইমিউনোথেরাপি, কেমোথেরাপি এবং টিউমার ট্রিটিং ফিল্ড থেরাপি ছিল সর্বক্ষণের সাথী। 8 জন ডক্টর সম্মিলিতভাবে পারুর ট্রিটমেন্ট চালাচ্ছে। আজ 7 দিন পর পারুর রেসপন্স ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। ব্রেনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা টিউমারগুলোর বংশবিস্তারে বাধা প্রয়োগ করার ফলে সেগুলো এখন সুপ্ত অবস্থায় রয়েছে। থেরাপির প্রভাবে সদ্য জন্ম নেওয়া বাড়তি কোষগুলো প্রায় নিশ্চিহ্ন। এভাবে রেগুলার থেরাপি নিলে আল্লাহ চাইলে পারু 2-3 মাস বেঁচে থাকবে। তবে কোনো কারণে অতিরিক্ত চাপ পড়লে বা টেনশন করলে যখন তখন যা খুশি হয়ে যেতে পারে। তাই আপাতত পারুর কাছে সবাইকে হাসি খুশি থাকতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট, পারুকে তার রোগ সম্পর্কে বলা নিষেধ। সে কোনোভাবে এটা জানতে পারলে ব্রেনে চাপ পড়ে মৃত্যু অনস্বীকার্য। অগত্যা কেউ আর তাকে জ্বালালো না। সবাই এক বুক হাহাকার চাপিয়ে রেখে
খুশি খুশি দেখা করলো পারুর সাথে। পারুর বাবা মা বহু কষ্টে কান্না আটকে মেয়েকে আদরে স্পর্শে বহুবার রাঙিয়ে দিয়েছেন। পারুর মা কত করে জানতে চাইল পারু কি চাই, কি খেতে চাই। মেয়েটা শুধু ঠোঁট বাঁকিয়ে হাসল। অত্যন্ত নিষ্পাপ ছিল সেই হাসি। এই হাসিটুকু হামিদ হোসেনের বরাবর পছন্দ করতেন। আজও তিনি মন ভরে মেয়ের হাসি মুখটা দেখলেন। আর কতদিন দেখতে পারবেন এই হাসি? আর মাস দুয়েক। ডক্টররা তো তাই বললেন। ইস,